দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে আজ যুক্ত আছেন মেহেদী হাসান মুন্না, সহকর্মী। মেহেদী হাসান মুন্না, আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি সাধারণত সমসাময়িক কিছু নিয়ে। এই মুহূর্তে যদি বিশ্বকাপের বাইরে যদি জলাবদ্ধতার কথা আসে, কিন্তু বিশ্বকাপকে ছাপিয়ে গেছে সবকিছুকেই। এই বিশ্বকাপে আপনারা জানেন যে আজকে যখন টিএসসিতে আমরা খেলা দেখছিলাম, তখন এই যে বৃষ্টির ভিতরেও হাজার হাজার দর্শককে দেখতে পেলাম যে উচ্ছ্বাস করছেন আর্জেন্টিনার জয়ে। তাহলে কি আর্জেন্টিনা এই বিশ্বকাপ জয় করতে পারবে? আসলে এই যে যে আমরা বলি যে বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে যাবে যদি আর্জেন্টিনা এবং ব্রাজিল না থাকে, এখনো পর্যন্ত টিকে আছে বাংলাদেশের বিশ্বকাপ। এই বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে যখন কথা বলি, তখন কিন্তু এই ব্রাজিল আর্জেন্টিনার ভিতরে এক ধরনের নানা ধরনের কথা আসে, এবং অনেকেই বলে যে ফিফার দল হলো আর্জেন্টিনা, এবং নানা ধরনের বিতর্ক তৈরি হয়। আমি একটু প্রথমেই আমাদের মেহেদী হাসান মুন্না সহকর্মী, তার কাছ থেকে প্রথমে জানতে চাই যে মেহেদী হাসান মুন্না, এই বিতর্কটা কেন হয়? আসলে আর্জেন্টিনার খেলা হলেই পরে এই বিতর্ক? বিষয়টা এমন না যে আর্জেন্টিনার খেলা হলেই বিতর্ক হয়। আসলে বিষয়টা হলো আর্জেন্টিনা বিগত যে কয়টা বছর ধরে যেভাবে খেলছে, এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাকে নিয়ে কথা হবেই, এবং যে দলে মেসি খেলেন তাকে নিয়ে কথা হবেই। তার প্রতি অন্যরা একভাবে দেখে যে চ্যাম্পিয়ন দল যখন ভালো খেলে, তার এগেনস্টে যারা খেলে তাদের মনে হইতেই পারে যে আসলে রেফারি তাকে বায়াস করতেছে। কিন্তু বিষয়টা আসলে মাঠের খেলাটা আসলে ওইভাবে চলে না। মাঠের খেলার পুরোটাই চলে রুল বুকের আন্ডারে। ফিফার বিশাল রুল বুক আছে, সেই রুল বুকের অনুযায়ী আসলে মাঠের খেলা চলে। এখন বিতর্ক তো হওয়ার জন্য ফ্যাক্ট দরকার না, বিতর্ক হওয়ার জন্য ঘটনা দরকার। সো মাঠে যখন খেলা হবে, ঘটনা ঘটবে, সেটা নিয়ে বিতর্ক চলবেই এবং সেটা নিয়ে আলাপ হবেই। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, যেমন না যে সাম্প্রতিক সময়ে আমরা যদি আর্জেন্টিনার আরো দুটো খেলা দেখি, যে ভার নিয়ে একটা ধরনের বিতর্ক, এই ভারে নিয়ে কিন্তু নানা ধরনের, এবং সাবেক কোচরা থেকে শুরু করে নানা বিশ্ব মহলে, শুধু আমরা বলছি যে বাংলাদেশে এই বিতর্ক এরকম না, এটা কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। যে মরক্কোর সাথে খেলার কথা যদি বলেন, আমরা যদি আজকের একটা খেলার কথা বলা হয় যে এইখানে যে লাল কার্ডটা দিল, এটা কি আসলে ঠিক হয়েছে? যেমন আজকের যে ঘটনা, আপনি এমবোলোর লাল কার্ডের ব্যাপারে বলছেন, তো এমবোলোর লাল কার্ডের যে সিমুলেশন সংক্রান্ত যে আইন, এটা আসলে তিনটা ঘটনা ঘটতে পারে। তিনটা ঘটনার প্রেক্ষিতে আসলে কার্ডের বিষয়টা আসে। একটা হতে পারে যে কারণে লাল কার্ডটা দেওয়া হয়েছে, যে এমবোলো আসলে পুরোটাই অভিনয় হয়েছে, তার মানে পুরোটাই সিমুলেশন। এবং যখন পুরোটা সিমুলেশন হয়, তখন আসলে রেফারির কাছে সেটি কার্ড দেখানো ছাড়া কোনো উপায় ছিল না। আর ভারের যে বিষয়টি বললেন, যে আসলে ভার নিয়ে এত আলোচনা হচ্ছে কেন, দেখুন, যখন ম্যারাডোনার হ্যান্ড অফ গড, যেটা আমরা বলি হাত দিয়ে গোল, সেটা অবশ্য ভার থাকলে নিশ্চিতভাবেই সেটা থেকে যেত। তো ভার তো একদম পুরাতন কোনো ইয়ে না, তো রিসেন্ট কালে সেটার আসলে আমরা একদম টেকনোলজির উৎকর্ষতার শীর্ষে চলে আসছি। তো সেখানে কিছু নতুন প্রোটোকল তৈরি হচ্ছে, যেগুলো হয়তো বা পুরাতন আমলে সেগুলোকে হয়তো বা দেওয়া হতো না, কিন্তু এখন দেওয়া হচ্ছে। কারণ আপনাকে যদি আমি আরেকটি বলি, যে মিশর ম্যাচে যে গোলটি মিশরের বাতিল হয়, সেক্ষেত্রে যে রুলটি ছিল যে আপনি আক্রমণের শুরুতে যেখানে হয়েছে সেখানে ফাউল হয়েছে। সো ভারের প্রোটোকল অনুযায়ী হলো যে আক্রমণের শুরুতে সেই বলটি কিভাবে নেওয়া হয়েছে সেটা হলো ফ্যাক্ট, সেখানে সময় কিংবা দূরত্ব কোথায় হয়েছে সেটা ফ্যাক্ট না। তো সেই কারণে সেটি হয়েছে। কিন্তু এই জিনিসটি কিন্তু অনেক আমাদের যারা পুরাতন রেফারি আছে তারাও কিন্তু বলছেন যে এটা আসলে রেফারি ধর্তব্যে নাও রাখতে পারতেন, কেননা তারপরেও অনেকক্ষণ রেফারি খেলা চালিয়ে গেছেন, আর্জেন্টিনার কাছে সুযোগ ছিল। কিন্তু যে রুল বুক ফিফা সেট করছে ভারত ভিআর এর জন্য, সেই রুল বুক বলে যে আসলে সেটি আসলে ধর্তব্যের বিষয় ছিল। তো এই বিষয়গুলো আসলে আমাদের পুরাতন যে ধ্যান ধারণা, পুরাতন ফুটবলটা যেভাবে চলতো আগেরকার, সেটার সাথে যে টেকনোলজিক্যাল যে গ্যাপটা তৈরি হয়েছে, এখনো আমরা আসলে অ্যাডাপ্ট করতেছি। আর যেহেতু আমরা জানেন যে যারা আগেরকার, তাদের জন্য অ্যাডাপ্ট করার জন্য একটু সময়টা বেশি লাগে, তাদের কাছে তারা একটু রক্ষণশীল, তারা পিছনেরটাকেই ধরে রাখতে চান। সেই জায়গাটাতে আসলে ভারের সাথে এই ক্ল্যাশটা তৈরি হচ্ছে। তবে আমরা আশা করি খুব শীঘ্রই আসলে এই ক্ল্যাশটা ভেঙে যাবে এবং সবাই খুব দ্রুত অ্যাডাপ্ট করে ফেলতে পারবেন। কিন্তু অনেকেই বলে যে এই খেলাতে বিশ্বকাপ আসলেই পরে আর্জেন্টিনাকে এক ধরনের বিশেষ সুবিধা দেওয়া হয়। আপনি যে কথাটা বলছিলেন যে মরক্কোর সাথে যে গোলটার কথা বললেন, যে কি কারণে সেটা বাতিল হলো, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে মেসি যে দ্বিতীয় গোলটা দিল, সেই খেলাটার কথা যদি মনে করিয়ে দিই আপনাকে, এর আগে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে ফাউল আছে, এর আগে প্লেয়ারের ধাক্কা আছে, কিন্তু ওই সময়টা কিন্তু যখন এই বলটা এখান থেকে হিট হয়, একই ঘটনা ঘটছে। তার মানে কি মানুষ যে বলে যে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়া হয়, এটা কি আসলে সত্য কিনা? না, একদমই সত্য না বিষয়টা। কারণ আমি আপনাকে যদি আরেকটু মনে করি, দলটা
মরক্কো না, দলটা মিশর। মিশর মিশর এবং যেই গোলটির কথা বলছেন সেখানে আপনি খেয়াল করলে দেখবেন যে যখন স্লো মোশন রিপ্লেতে দেখানো হয় তখন দেখা যায় যে বলটি যখন আর্জেন্টাইন ডিফেন্ডার উইন করছেন তখন কিন্তু প্রথম টাচটা কোথায়, প্রথম টাচটা বলে, এবং সেকেন্ড টাচটা কি, সেকেন্ডটা যখন যেটা কলিশন বলছেন ইয়ের সাথে সালার সাথে, সেই কলিশনটা কিন্তু আনইনটেনশনাল। সেটা হলো থ্রু দ্য অ্যাকশনের পরবর্তীতে আপনি একটা অ্যাকশনে গেছেন তখন আপনার সাথে আপনার পরবর্তী আপনার যে এগেইনস্ট আছে তার কাছে কলিশন হতে পারে, তো ওইটা হলো আনইনটেনশনাল। এই ফাউলের প্রথম মোটিভ কি, যে ইন্টেনশনালি আপনার লাগছে কিনা। সেখানে বল যখন সে সালাহ হারিয়ে ফেলেছে সেখানে আসলে এই আলোচনার কোনো অর্থই নেই, তার কারণ সে অলরেডি বলটা লিগালি উইন করে ফেলেছেন আর্জেন্টিনা ডিফেন্ডার। এই যে বিতর্ক নিয়ে অতীতের যে বিতর্কগুলো ছিল এটার কি প্রভাব ফেলে নাকি আসলে মুন্না? দেখুন, বিতর্ক বলতে আমরা যেটা বলছিলাম যে প্রথমেই যে আসলে ঘটনা ঘটলে সেটা নিয়ে আলোচনা হবে, পক্ষে হবে বিপক্ষে হবে, এবং বিশ্বকাপ যেহেতু বড় মঞ্চ সেইটাতে আসলে এই ধরনের ছোটখাটো যে বিতর্ক মাঠের বাইরে যে কথাবার্তা চলে এগুলো আসলে আমার মনে হয় না যে খুব বেশি। অতীতে যে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়েছিল ওই সময় এক ধরনের বিতর্ক আছে, ওইগুলো কি এখানে প্রভাব ফেলে কিনা? সবই বলছি যে আসলে এই যে যেগুলো পাস্ট ইজ পাস্ট, আপনি দেখুন ফুটবলারদের কথা বললে যে আগের ম্যাচে কি হয়েছে সেটা পরবর্তী ম্যাচে তার আসলে প্রভাব পড়ে না। সেখানে যে পুরাতন যে ঘটনাগুলো আমরা বলি যে আগের বিশ্বকাপে হলিওয়াটার কেলেঙ্কারি বলি কিংবা ম্যারাডোনার হ্যান্ড অফ গড বলি, এগুলো নিশ্চয়ই মাঠের খেলায় আসলে প্রভাব ফেলে না। তারা প্রতিদিনের অ্যাকশন প্রতিদিন সেটা আসলে হয়ে যায়। হ্যাঁ, গত বিশ্বকাপে আমরা দেখেছি যে এই যে ফাইনালের পরে নানা ধরনের বিতর্ক হয়েছে, কিন্তু বাস্তবতায় আসলে না। কিন্তু আমার এখন জানার প্রশ্ন একটা বিষয় যে আসলেই যে এই পর্যন্ত মেসি চলে আসলো, হ্যাঁ, এই জায়গায় কি আসলে মেসির আর্জেন্টিনা, আমরা দেখেছি একটা কাপ জিতেছি, মেসির এই আর্জেন্টিনা কি আপনি মনে করেন যে বিশ্বকাপ জিতবে, এবং জিতলে কেন জিতবে মনে করেন? দেখুন, এখন পর্যন্ত আমি যদি দেখি যে সেমিফাইনাল যে 4টা দল উঠেছে, এখন 4টা দলই কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন। সো এভরিওয়ান হ্যাজ আ ইকুয়াল চান্স। এবং মেসির আর্জেন্টিনা বলতে বোঝানো হচ্ছে যে মেসির জন্যই কিন্তু আর্জেন্টিনা। তো এই জায়গাটাতে মেসি আর্জেন্টিনার যে যত প্লেয়ার আছে, ফুটবলার আছে, সবাই কিন্তু আপনি একটা জিনিস দেখবেন তাদের কমন, যে তারা যে কোনো কার সাথে কথা বলতে গেলে তারা বলে যে আমরা মেসির জন্য খেলি, বিষয়টা এরকম। তো এইরকম যে একটা দলের বিপক্ষে আসলে অন্যদের জন্য জয় পাওয়া বা তাদেরকে হারিয়ে দেওয়াটা খুব কঠিন। কিন্তু তারপরে যেহেতু এখনকার সেমিফাইনালে 4টা দলই চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের ট্রফি উঁচিয়ে ধরার যেই অভ্যাসটা সেটা আছে, সেক্ষেত্রে আসলে আমি বলতে চাই যে সবার জন্য ইকুয়াল চান্স আছে এবং মেসি আর্জেন্টিনার জন্য অবশ্যই বাজি থাকতে পারে। আপনাকে একটু তথ্য জানাই যে 4টি দল যে সেমিফাইনালে উঠেছে সবগুলো কিন্তু র্যাঙ্কিং এ 1 2 3 4 অবস্থানে আছে। আমার একটা জানার প্রশ্ন, যদি এই মেসির আর্জেন্টিনার কিছু দুর্বলতাও দেখেছি আমরা, এই যে আজকে যদি সুইজারল্যান্ডের খেলার কথা বলি, আমরা এতক্ষণ 100 মিনিট গোল হয়নি, প্রথম গোল হওয়ার পরে মনে হচ্ছিল যে কেন, যে অনেক কষ্ট করে ক্যাপ ভার্দের কথা মনে আছে আপনার, সেই দলের সাথে অনেক কষ্ট করে জেতা। আপনার কি মনে হয় না যে কিছু উন্নতির দরকার যদি এই বিশ্বকাপটা মেসিরা জিততে চায়? না, অবশ্যই মেসির যেখানে সফলতার কথা বলছি যে আর্জেন্টাইন সকল ফুটবলাররা মেসির জন্যই খেলে, এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতাও। যেমন আজকে যদি আপনি খেয়াল করেন যে সুইজারল্যান্ডের বিপক্ষে যখন তারা খেলছিলেন, তাদের যে মিড পেনিট্রেশনের যে জায়গাটা তাদের পছন্দের জায়গা, যে মেসিকে দিয়ে খেলানো, মেসির কাছে কোনোভাবে বলটা পৌঁছে দেয়া, তো সেই জায়গাটাতে কিন্তু সুইজারল্যান্ড ব্লক করেছিল এবং এই কারণে কিন্তু তাদের গোল পেতে এতটা সময় লেগেছে। এবং সেই গোলটি হুলিয়ান আলভারেজ করেছেন, সেটির জন্য কিন্তু একটা ভাগ্যেরও সহায়তা ছিল, বাইরে থেকে দূরপাল্লার শটে এরকম একটা দৃষ্টিনন্দন গোল পাওয়া, সেটা কিন্তু ভাগ্যের সহায়তা কিছুটা হলেও লাগে। তো এইটাও কিন্তু তাদের জন্য, যে তারা মেসিকে নির্ভর করে খেলে, সেটাও কিন্তু তাদের জন্য দুর্বলতা। এবং এরপরে যে সেমিফাইনাল তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, তাদের বিপক্ষে যদি জিততে হয় মেসির দলকে বা আর্জেন্টিনাকে, তাহলে কিন্তু তাদেরকে কৌশলে নিঃসন্দেহভাবে আরেকটু পরিবর্তন আনতে হতেই পারে। আপনি একটা তথ্য দিই যে মেসি কিন্তু 9 ম্যাচ পর আজকে গোল বঞ্চিত হলো। অ্যাসিস্ট আছে, অ্যাসিস্টে সবার উপরে আছে, কিন্তু এই মেসির কি খেলায় মানে কি 90 মিনিট বলেন, 120 মিনিট বলেন, সব পুরো ম্যাচটাই খেলা উচিত? আমরা কিন্তু সিনিয়র প্লেয়ারদেরকে, রোনালদোদের ক্ষেত্রে দেখলাম যে, বা নেইমারের ক্ষেত্রে দেখলাম যে ফুল ম্যাচ খেলে না। এই সব ক্ষেত্রে আপনার কোনো আছে কিনা যে ক্রীড়া সাংবাদিক হিসেবে? দেখুন, মেসি তো মেসি ইজ গুড। সে তার খেলায় তিনি 120 মিনিটও যে পেসে খেলছেন, তিনি ম্যাচের শুরুতে যে পেসে খেলছেন একই পেস, সেখানে কোচ মনে করছেন যে আসলে তাকে উঠিয়ে নেওয়ার মতো কোনো অপশন তৈরি হয় নাই, বা মেসিকে যে মেসির বিকল্প কাকে নামাবে সেটা আসলে আর্জেন্টিনা টিম ভাবতে পারে কিনা সেখানে একটা সন্দেহ আছে। তো মেসি 90 মিনিট খেলুন, তিনি 120 মিনিট খেলুন, আমি দেখি না তার খেলার ভিতরে কোনো প্রকার যে কোনো ডেটেরিয়েশন বা কমতি চোখে পড়ে। সো
মেসিকে তারা যতক্ষণ পারে তারা পিছে রাখবেই। সেমিফাইনালে আমরা নিশ্চিত যে খেলা হচ্ছে ইংল্যান্ডের সাথে। আপনাকে ইংল্যান্ড দল সম্পর্কে আপনি যদি একটু বলেন যে ইংল্যান্ড আসলে কতটা শক্তিশালী এই আর্জেন্টিনার বিপক্ষে? ইংল্যান্ড নিঃসন্দেহে শক্তিশালী, কারণ আপনি দেখেন যে ইংল্যান্ড যে ম্যাচটা নরওয়ের সাথে জিতেছে, আপনি যদি খেয়াল করেন যে তারা মাঠের তিনটা অংশ অর্থাৎ রাইট উইং, লেফট উইং আর মিড পোর্শন, তিনটা পোর্শনকেই ব্যবহার করে খেলতে পারে। সেখানে জুড বেলিংহাম দুর্দান্ত করছেন, হ্যারি কেন নিচে নেমে বল বিল্ড আপ করছেন, তো তার বিপক্ষে আবার গোলও করছেন এবং গোল করছেন। এবং তার বিপক্ষে যখন আমরা যদি বলি যে কথাটা বলছিলাম যে আর্জেন্টিনার দুর্বলতার জায়গাটা, যেটা তারা মেসিকে কেন্দ্র করে খেলে মিড পেনিট্রেশনের চেষ্টা করে, এই জায়গাটিতেই আসলে আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের মূল ফারাকটা তৈরি হয়ে যাবে। আর্জেন্টিনাকে যদি ইংল্যান্ডের সাথে ভালো কিছু করতে হয় বা জিততে হয়, তাহলে তাদেরকে কিন্তু সৃজনশীল হতেই হবে এবং মাঠে কৌশলটা আসলে আরেকটু রিশাফল করতেই পারেন স্কালোনি। আমরা ধরে নিলাম যে আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের যে খেলা, ইংলিশ পরীক্ষায় পাশ করলো আর্জেন্টিনা, মেসির আর্জেন্টিনা, কিন্তু এরপরে ফাইনালটা কার সাথে হতে পারে আপনার ধারণা? আই থিঙ্ক ফ্রান্সের সাথে যদি হয়, তাহলে কি এই ফ্রান্স এবং আর্জেন্টিনা, তার মানে একটা এক ধরনের কিন্তু আপনি খেয়াল করে দেখেন একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ তৈরি হয়, আবার এক ধরনের যে কাপ উদ্ধারের এক ধরনের ইয়া থাকে যে আমরাই কাপ জিতবো, মেসিদের একটা ইয়া থাকবে। এইটা কেমন হতে পারে এই ম্যাচটা যদি আপনি একটু ফাইনালের দিকে তাকান? বিশ্বকাপ ফাইনাল তো ফাইনালে, যে আপনি গত বিশ্বকাপের যে আমরা যে ধারণা করছি যে গত বিশ্বকাপের ফাইনালে যেটা, সেটার রিম্যাচটাই আসলে আমরা এই বিশ্বকাপও দেখবো। এবং ফ্রান্স দলটাও যদি আপনি দেখেন, আসলে তাদের কোথাও ফরওয়ার্ড লাইন বলেন, মিডফিল্ড বলেন আর রক্ষণ বলেন, আপনি আসলে কোথাও আপনি এখন পর্যন্ত তাদের বিপক্ষে আপনি নিখুঁত ফুটবল খেলেও আসলে জেতাটা কঠিন। তো ফ্রান্স এক পাশে, আরেক পাশে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সো ম্যাচটা যে আসলে হাই ভোল্টেজকেও, মানে হাই ভোল্টেজ বললেও বিষয়টা আসলে কমতি হয়ে যায়। তো ম্যাচটা আসলে ওয়ান অফ এ কাইন্ড অফ ম্যাচ হবে আসলে। বাংলাদেশের একটা বড় অংশ চায় আর্জেন্টিনার ঘরে আবার কাপ যাক, কিন্তু ইংল্যান্ড, যেমন ইংল্যান্ডের কিছু দর্শক আছেন, আবার সেই সাথে ফ্রান্সের পক্ষে একটা বড় শক্তি আছে। আমরা একটু জানতে চাই যে আমরা তো দুটো সেমিফাইনাল দেখবো, একটা তো আমরা কথা বললাম যে আর্জেন্টিনার সাথে ফ্রান্সের যে খেলাটা হবে, স্পেনের সাথে খেলা হবে আপনার উল্টো, আর্জেন্টিনার সাথে সেমিফাইনাল হলো ইংল্যান্ডের, ফ্রান্সের সাথে স্পেন। হ্যাঁ, ফ্রান্সের সাথে স্পেনের যে খেলাটা হবে সেইটা কেমন হতে পারে আপনার ধারণা? এবং সেটাতে আপনি যদি বলি যে ইমানুয়েলের কথা যদি একটু মনে করিয়ে দিই, যে তার যে স্পিড, একটা ছোট একটা মানে সবচেয়ে কম বয়সীদের একজন খেলোয়াড়, তার যে ভিতরে যে স্পিড দেখেছি, স্পেনও কি এই জায়গায় ফ্রান্সকে ধাক্কা দিতে পারে, এরকম অবস্থা তৈরি হতে পারে? হতেই পারে, ইটস আনসার্টেন। বিশেষত যখন আপনি যদি ফুটবল বিশ্বকাপ শুরুর আগে যদি ভবিষ্যৎবাণীগুলো একটু খেয়াল করবেন, সেখানে দেখবেন যে অনেকেরই কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে স্পেনকে তারা করছেন, কাউন্ট করছেন। তো স্পেন এবার যেভাবে খেলছে এবং তাদের মিডফিল্ডের যে অবস্থা, যেভাবে তারা লামিনে ইয়ামালকে সাপোর্ট দিচ্ছে, ওরাইজাবাল যেভাবে স্কোর করছেন, সেখানে হয়তো বা নিকো উইলিয়ামসকে আমরা সামনের দিনে আবারও স্ট্রাইকে দেখতে পারি উপরের পজিশনে। তো সেই জায়গাটা থেকে স্পেন হতেই পারে যে তারা ফ্রান্সকে আটকে দিতে পারে, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে ফ্রান্স যে দলটা, এখনকার যে দলটা, যে বলা হচ্ছে যে নিখুঁত ফুটবল তাদের জন্য যথেষ্ট না তাদের হারানোর জন্য। তবে হ্যাঁ, সেটা যে কোনো দিন মাঠের 90 মিনিট কিভাবে খেলছেন এবং স্পেন কিভাবে দেলা ফুয়েন্তে কিভাবে তার কৌশলটা সাজাচ্ছেন দেশমের কৌশলের এগেনস্টে, তার যদি ফরওয়ার্ড লাইন যদি তারা যদি মিডফিল্ডটা দখল করে ফেলতে পারে, যেটা তাদের শক্তির জায়গা, তা সেক্ষেত্রে ফ্রান্সের জন্য জেতাটা কঠিন হতে পারে অবশ্যই। কিন্তু আমরা যদি জানি যে পৃথিবীর বিখ্যাত স্প্যানিশ লিগ হয়, এই আমরা যদি খেলার কথা বলি, ফুটবলের যে বিশ্বকাপের বাইরে যে লিগ, এরপরে ওয়েফা, এই কয়েকটার মধ্যে সবচেয়ে এই জায়গাটা গুরুত্বপূর্ণ লা লিগা। আপনি জানেন মেসি থেকে শুরু করে সব পৃথিবীর সব বিখ্যাত খেলোয়াড়রা এই লা লিগায় খেলে থাকে। আমার একটা জানার যে এই জায়গায় আপনার কি মনে হয় যে তাহলে ইউরোপেই কাপটা থাকার সম্ভাবনা বেশি এবারও? হ্যাঁ, আমি যদি দেখি যে চারটা সেমিফাইনালিস্ট দলের ভিতর তিনটা ইউরোপের, একটা ল্যাটিন আমেরিকার, সো অবশ্যই তাদের সম্ভাবনা বেশি এবং অনেকেই বাজি ধরছেন যে আসলে ইউরোপ এবার রেখে দিবে, এটা উদ্ধার করবে, আর্জেন্টিনার কাছ থেকে উদ্ধার হবে। আমার আরেকটা জানার প্রশ্ন যে অনেকেই বলতেছেন যে আপনার ভবিষ্যৎবাণী তাহলে কি হতে পারে যে এই বিষয়টা নিয়ে, যে এইবার ফুটবল বিশ্বকাপে এই চারটা দল এখনো পর্যন্ত আছে, নিশ্চয়ই আমাদের কথা হবে সামনে সেমিফাইনাল নিয়ে, কিন্তু ফাইনালে আপনাকে যদি বলি যে এমন একটা সিক্রেট ভবিষ্যৎবাণী করেন যেটা এরকম হতে পারে? না, এখন তো সিক্রেটের কিছু নাই। আমি যদি অঘটনের ঘটনা বলতে পারি, সেক্ষেত্রে বলতে পারি যে ইংল্যান্ড হয়তো বা পুনরুদ্ধার করতে পারে যদি আর্জেন্টিনাকে সে হারা দিতে পারে। ইট ক্যান বি পসিবল। ইংল্যান্ড যদি সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারে। আর একটা বিষয়, সেই জায়গাটাতে আপনি এমবাপ্পের কথা বলছিলেন, যে ফ্রান্সের যখন কথা বলছিলেন,
এই জায়গায় আপনি এই যে মেসিদের যখন আমরা একটু বলি যে মেসি নেইমার রোনালদোর বাইরে এই যে এমবাপের যে স্পিড, বা অনেকেই বলে যে এমবাপে হলো কি ভবিষ্যতের সবচেয়ে মানে তাদের ভূমিকায় থাকবে, এই এমবাপে নিয়ে কি আপনার মতামতটা আমি একটু জানতে চাই। দেখুন 18 বছর বয়সে যখন একটা ফুটবলার আসলে বিশ্বকাপের মতো ট্রফি উঁচায় ধরে, তার আসলে জীবনে পাওয়ার মতো কিছু থাকে না, এরপর তার পুরোটাই বোনাস। কিন্তু আমরা এমবাপ্পেকে আসলে ফুলের মতো ফুল বের হয়ে আসতে দিচ্ছি, তার সুগন্ধ ছড়ানোর এখনো অনেকটা বাকি, কেবল তার সেকেন্ড থার্ড বিশ্বকাপ, সে অলরেডি গোল্ডেন বুটের জন্য লড়াই করছে। বিশ্বকাপে তার হলো যে সর্বোচ্চ গোলদাতার তালিকা, সেই গোলদাতার তালিকায় সে উঠে আসতেছে। সো এমবাপ্পের এখন অনেকটা দেয়ার বাকি এবং সে আসলে আরো সৌরভ ছড়াবে। আপনার কি মনে হয় যে এবার গোল্ডেন বুটটা তার হাতে উঠতে পারে? সম্ভাবনা অবশ্যই আছে, যেহেতু সে ইয়া করছে, যেহেতু হল্যান্ড নরওয়ে ইংল্যান্ডের কাছে হেরে বাদ পড়ে গেছে, সেহেতু এখন তো আসলে মূলত আছেনই দুজন, মেসি ও পাশে এমবাপ্পে, হতেই পারে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য মেহেদী হাসান মুন্না আমাদেরকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম যে বিশ্ব ফুটবল, আসলে বিশ্ব ফুটবলের জয় হোক, মানবতার জয় হোক, সেই সাথে বাংলাদেশের দর্শকদের হৃদয় না ভেঙে বিশ্ব ফুটবলে যেভাবে বাংলাদেশ হৃদয় কেড়েছে, এই যে দর্শক সারিতে থেকে, ভক্ত সারিতে থেকে, সেই জায়গায় যেন বিশ্ব দরবারেও বাংলাদেশ একদিন ভালোভাবে ফুটবল মঞ্চে এবং ক্রিকেট মঞ্চে এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা আশা রেখে আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।